দর্শক, এবার সন্দেহটা একেবারে মোটা আকারে ধারণ করলো। এনসিপি নির্বাচন বর্জন করতে পারে এরকম ইঙ্গিত, এরকম বক্তব্য স্পষ্ট করে জানিয়ে দিলেন এনসিপির মুখপাত্র এবং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এই নির্বাচন কমিশনের উপরে তারা ভরসা পাচ্ছে না। গতকালকে যে বক্তব্যটা দিয়েছিল সেই বক্তব্যেরই এক্সটেনশন রূপ আজকে দেখলাম, যেখান থেকে স্পষ্ট করে জানানো হলো এনসিপি আদৌ নির্বাচন করবে কিনা সেটা এখন তারা ভাবছে। তার মানে এনসিপি নির্বাচন বর্জনের এক ধরনের প্রস্তুতি নিচ্ছে। সেই প্রস্তুতি যখন নিচ্ছে তখন আমরা দেখেছি যে আজকে এনসিপির শীর্ষ দুই নেতাকে নির্বাচন কমিশন থেকে শোকজ করা হয়েছে। কি হচ্ছে এনসিপিকে নিয়ে? নির্বাচন কমিশনকে নিয়ে ত্রিমুখী লড়াই শুরু হয়েছে। এনসিপি বিএনপির বিরুদ্ধে অভিযোগ করছে, জামাত বিএনপির বিরুদ্ধে অভিযোগ করছে, বিএনপি জামাতের বিরুদ্ধে এনসিপির বিরুদ্ধে অভিযোগ করছে। নির্বাচন কমিশন মাঝখানে ওই বার্গারের ভেতরের যে জিনিসটা থাকে সেটা চিকেন কিংবা টিকিয়া, তার মতো অবস্থা হয়েছে। দুই পাশ থেকে কিংবা চতুর্পাশ থেকে এমন চাপ দেওয়া হচ্ছে, নির্বাচন কমিশন এখন মানে কি বলবো যে নিরুপায় হয়ে ওঠার অবস্থা হয়েছে। কি হচ্ছে এনসিপিকে নিয়ে? মূলত তারা কি সত্যিই নির্বাচন বয়কট করছে? এবং নির্বাচন বয়কট যদি তারা করে তাহলে কি এটা বলা যায় যে নিশ্চিত করেই নির্বাচন হবে না? চলুন একটু জেনে দেখি কি বললেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আর কারা নির্বাচন কমিশনের শোকজ পেল, কেন বিপ্লবীদের শোকজ করা হলো, সেই প্রশ্নেরও উত্তর খোঁজার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন দর্শক। সরকার যখন বিপ্লবীদের দায় মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি করছে, আইন তৈরি করছে, বিপ্লবীদের কিছু বলা যাবে না, বিপ্লবীদের কোনো কর্মকাণ্ড নিয়ে আদালতে মামলা করা যাবে না, এমনকি জুলাই সনদ নিয়েও আদালতে কোনো অভিযোগ করা যাবে না, মামলা করা যাবে না, সমস্ত আয়োজন যখন বিপ্লবীদের পক্ষে হচ্ছে, তখন নির্বাচন কমিশন এক ধরনের অধ্যত্ব প্রকাশ করলো কিনা সেই প্রশ্ন যদি কেউ করে ফেলেন তাহলে এই বাংলাদেশে এই মুহূর্তে অবাক হওয়ার কিছু থাকবে না। আজকে আমরা দেখেছি যে এনসিপির শীর্ষ দুই নেতা, একেবারে টপ নেতা নাহিদ ইসলাম আহ্বায়ক, তাকে শোকজ করেছে নির্বাচন কমিশন, এবং এনসিপির এই মুহূর্তে সব থেকে আলোচিত এবং সমালোচিত প্রার্থী নেতা, প্রধান মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, তাকেও শোকজ করেছে নির্বাচন কমিশন। তাদের দুজনকে শোকজ করার ইস্যু প্রায় একই। নাহিদ ইসলাম এবং নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা 11 এবং ঢাকা 8 দুই আসন থেকে যেটা তারা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছেন, সেটা হচ্ছে যে বিশাল বিশাল বিলবোর্ড লাগিয়েছেন নিজেদের ছবি দিয়ে। সেখানে বিলবোর্ড লাগিয়ে কৌশলে ভোট চাচ্ছেন এবং কৌশলে হ্যাঁ ভোটের ক্যাম্পেইনের মাধ্যমে নির্বাচনের ক্যাম্পেইন করছেন। দুইজনের ব্যাপারেই তাই, বিশাল বিশাল ছবি দিয়ে নিজের নির্বাচনী এলাকায় এই কাজটা করছেন, যেটা নির্বাচন কমিশন বলছে যে 22 তারিখে 21 তারিখে প্রতীক বরাদ্দ এবং 22 তারিখের আগে কেউ কোনো ধরনের নির্বাচনের ক্যাম্পেইন করতে পারবে না। কিন্তু প্রশ্ন ওঠে যে তারা তো কৌশলে হলেও হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করছে। এই সব বিশাল বিলবোর্ডে তো তারা বলেনি যে শাপলাকলিতে ভোট দিন, তারা বলেছে হ্যাঁ ভোট দিন। যদি নাহিদ ইসলাম এবং নাসিরউদ্দিন পাটোয়ারির এই ইস্যুটাকে, নাসিরউদ্দিন পাটোয়ারির আরও অনেক ইস্যু আছে যেগুলো তারা মানে তাদের লেখাতে আনেনি, কিন্তু এই ইস্যুতে যদি শোকজ করতে হয় তাহলে তো নির্বাচন কমিশনের সরকারকেও শোকজ করতে হবে, কারণ প্রচারণা শুরুর আগেই সরকার হ্যাঁ ভোটের প্রচারণা করছে এবং সরকারের যত কল কবজা আছে সমস্ত কল কবজা এবং বাংলাদেশের সরকারের সমস্ত প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করার। আজকে অধ্যাপক আলী রিয়াজ তিনি বলেছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরও হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করার ক্ষেত্রে কোনো আইনি জটিলতা নেই। তার মানে হচ্ছে যে সরকারের সমস্ত হ্যান্ডসকে নামিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করতে। কিন্তু নির্বাচনের প্রচার এখনো শুরু হয়নি, 22 তারিখ থেকে নির্বাচনের প্রচার শুরু করবে। নাহিদ ইসলাম এবং নাসিরউদ্দিন পাটোয়ারি হ্যাঁ ভোটের ক্যাম্পেইনের কৌশলে তারা ভোটের ক্যাম্পেইন করছে, এটা যদি অপরাধ হয়ে থাকে, এটা যদি নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন হয়ে থাকে,
তাহলে সরকারেরটা কি? কিংবা হ্যাঁ ভোটের গাড়ি এবং এনসিপি দলীয়ভাবে, এটা তো প্রার্থী, দলীয়ভাবে যে ভোটের ক্যাম্পেইন করছে, ভোটের গাড়ি ছেড়ে দিয়েছে, একটা গাড়ি বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করছে এবং তারা আনুষ্ঠানিকভাবে ভোটের ক্যাম্পেইন করছে। হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করতে গিয়ে তারা তার দলের এনসিপির প্রচার করছে এবং শাপলাকলির প্রচার করছে, সেগুলো তাহলে তো এনসিপিকে দল হিসেবেই শোকজ করার কথা। এখন নির্বাচন কমিশনের কাছে কেউ যদি প্রশ্ন করে ফেলে যে 24-এর পরে নতুন বন্দোবস্তে, নতুন বাস্তবতায় বিপ্লবীদের শোকজ করার সাহস আপনাদেরকে কে দিল, যদি কেউ বলে ফেলে যে এই নির্বাচন কমিশন হচ্ছে ফ্যাসিস্টের দোসর, এরা ফ্যাসিস্ট তাই বিপ্লবীদের শোকজ করে, বিপ্লবীরা হ্যাঁ ভোটের ক্যাম্পেইন করছে, জুলাই সনদ বাস্তবায়নের জন্য এটা করছে, কিন্তু নির্বাচন কমিশন সেটাকে শোকজ করে সেই পদক্ষেপে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, যদি এরকম ভাবে বলার চেষ্টা করে কেউ, তাহলে কি তার কি অপরাধ হবে? আমার মনে হয় যে এরকম ন্যারেটিভ দাঁড় হয়ে যেতেও পারে। মুখ্য যে আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এনসিপি নির্বাচন নাও করতে পারে, এই কথা স্পষ্ট আজকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়ে দিয়েছেন। তিনি আজকে সংবাদ সম্মেলনে, এখন টেলিভিশনের শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে বর্তমান ইসির অধীনে নির্বাচনে অংশ নেওয়ার বিষয় পুনর্বিবেচনা করবে এনসিপি। তার মানে হচ্ছে যে তারা এখনো সিদ্ধান্ত নেয়নি নির্বাচন করার, নির্বাচন তারা করবে কি করবে না এই ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবে। তার মানে এই নির্বাচন নিয়ে জটিলতা তৈরি হচ্ছে, তার মানে এই নির্বাচন 12 ফেব্রুয়ারি না হওয়ার একটা প্রক্রিয়া মোটামুটি শুরু হয়েছে এবং সেই প্রক্রিয়াটা অনেকে, এনসিপির যারা সমালোচক তারা বলেন যে ভোটে তাদের এবং তাদের জোটের পরাজয়টা তারা স্পষ্ট বুঝতে পেরেছেই বলে যে কোনোভাবে নির্বাচনটা যেন না হয় কিংবা নির্বাচনটা যেন পিছিয়ে দেয়া যায় সেই কৌশলের রাজনীতিটা তারা করতেই পারে। এটা রাজনীতিতে তো কৌশল থাকবেই, রাজনীতিতে কৌশল অবলম্বন করা তো আর মহাপাপ নয়, সুতরাং তারা তাদের কৌশলের রাজনীতি করবে। কি বলছেন তিনি, একটু চলুন বিস্তারিততে যাই। এই বর্তমান নির্বাচন কমিশনের উদ্যোগে আগামী নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করবে তিনি আজকে রাতে জানিয়েছেন। বলেছেন আজকের এই ঘটনার পর বর্তমান ইসির পক্ষে নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা আর সম্ভব নয়। অর্থাৎ বর্তমান ইসি নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না, একেবারে ডিটারমাইন্ড, এনসিপি ডিটারমাইন্ড। আর নিরপেক্ষ নির্বাচন যদি তারা না করতে পারে তাহলে এনসিপি অংশগ্রহণ করবে না। তার মানে প্রায় কনক্লুশনে আমরা চলে আসলাম। তিনি বলছেন তাদের অধীনে নির্বাচনে যাব কি না তা পুনর্বিবেচনা করব। অর্থাৎ এখন পর্যন্ত তাদের সিদ্ধান্ত হচ্ছে না যাওয়া, যাবেন কি না সেটা পুনর্বিবেচনা করবেন। আসিফ মাহমুদ বলেন বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে 1.5 ঘন্টা বৈঠক করে এসে নির্বাচন কমিশন ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের বিষয়ে একপাক্ষিক রায় দিয়েছে। গতকালকে যে হুঁশিয়ারিটা তিনি দিয়েছিলেন আজকে সেটার মোটামুটি একটা সেমিফাইনাল শট তিনি খেললেন। তিনি বলেছেন যে একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য যোগ্যতা নির্বাচন কমিশন হারিয়ে ফেলেছে, যোগ্যতাই নাই এই নির্বাচন কমিশনের। জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি অংশগ্রহণ করবে কিনা এ বিষয়ে রাজনৈতিক পরিষদে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। রাজনৈতিক পরিষদ কি? নিশ্চয়ই তাদের 10 দলীয় জোট। 10 দলীয় জোটে এই ইস্যুটা যে আলোচিত হচ্ছে এই কথার মাধ্যমেও সেটা পরিষ্কার হয়ে যায়। সুতরাং যারা সমালোচনা করছেন যে এনসিপি জামাত জোটের নির্বাচনে ভালো ফলাফল করার সম্ভাবনা নেই, এই কারণে নির্বাচনটা যেন না হয় কিংবা পিছিয়ে যায়, এই চেষ্টা এই কৌশল তাদের থাকবে, এটা এনসিপির এই নেতার বক্তব্যে মোটামুটি সেরকমই মনে হচ্ছে যে সেই চেষ্টার দিকেই তারা যাচ্ছে। তিনি বলেন আপিলে নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্টর অভিযোগ রয়েছে। একটি নির্দিষ্ট দলের সঙ্গে বৈঠক করে প্রার্থিতা বহাল রেখে আপিলের রায় দিয়েছে। দ্বৈত নাগরিকদের ক্ষেত্রে সোমবার থেকে আইনি লড়াইয়ে নামবে এনসিপি। তার আইনি লড়াইয়ে নামারও ঘোষণা দিয়েছেন তিনি আরও বলেছেন বড় প্রার্থীদের বাঁচানোর জন্য নির্বাচন কমিশন নানা প্রক্রিয়া অবলম্বন করছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপি সাক্ষাৎ করবে বলেও তিনি জানিয়েছেন। অর্থাৎ মানে রাত পোহালেই তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। ব্যাপারটা খুবই সিরিয়াস এবং ব্যাপারটা সিরিয়াস দিকেই যাচ্ছে। যখন এনসিপি এই অভিযোগ করছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে, তখন বিএনপিও কিন্তু একই অভিযোগ করছে যে এই নির্বাচন কমিশন একটি দলের কিংবা একটি গোষ্ঠীর হয়ে কাজ করছে। অর্থাৎ বিএনপি অভিযোগ করছে জামাত এনসিপির দ্বারা প্রভাবিত নির্বাচন কমিশন, তারা অভিযোগ করছে বিএনপি দ্বারা প্রভাবিত নির্বাচন কমিশন। দুই পক্ষই যেহেতু অভিযোগ করছে যে প্রভাবিত হচ্ছে নির্বাচন
নির্বাচন কমিশন। সেই ক্ষেত্রে ওই মাঝখানে বার্গারের টিকিয়ার মতো ভেতরে থেকে নির্বাচন কমিশনের চ্যাপ্টা হওয়া ছাড়া এখন আর গত্যান্তর নেই। কিন্তু আশঙ্কা তৈরি হয়ে গেল এবং আশঙ্কা বোধহয় সত্য হওয়ার পথেই অনেকটা এগিয়ে গেল যে নির্বাচনটা নাও হতে পারে, এবং না হওয়ার কারণ হিসেবে এনসিপি যদি নির্বাচন বন্ধ করে, বর্জন করে, তাহলে নির্বাচন যে হবে না এটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। বাংলাদেশে নির্বাচনের যখন আর 1 মাসও বাকি নাই, তখনও যে নির্বাচনটা অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে এই শঙ্কা, উদ্বেগ, আশঙ্কা কাটছে না, তার একটা বড় কারণ এই যে আওয়ামী লীগকে বাদ দিয়ে এই নির্বাচনটা জামায়াত, বিএনপি, এনসিপি, ইউনূস সরকার এদের একটা ভাগাভাগির সাজানো নির্বাচন হতে যাচ্ছে। সেটা যেমন পরিষ্কার ছিল, তেমনি এই নির্বাচন একরকমের ভাগাভাগির নির্বাচন বলেই হয়তো নির্বিঘ্নে সম্পন্ন হয়ে যেতে পারে এমন প্রত্যাশা কেউ কেউ করছিলেন। কিন্তু ক্রমেই স্পষ্ট হচ্ছে যে যেমনটা হয় ভাগাভাগির ক্ষেত্রে, কে বড় ভাগ নেবেন, কতটা নেবেন, ভাগে কার কম পড়ছে না বেশি পড়ছে, সেসব নিয়ে দ্বন্দ্বে কিছুতেই একটা আপোষ রফায় পৌঁছানো যাচ্ছে না। এবং বিএনপি জামাত ভাগাভাগিটা ঠিকমতো করতে না পারবার কারণে এখন ক্রমাগতভাবে একে অপরের প্রতি তাদের অভিযোগ বাড়ছে। কারণ জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান যতই নির্বাচনের পর জাতীয় সরকার গঠন বিষয়ে বিএনপির সঙ্গে আলাপ করে আসুন না কেন, কিংবা তারেক রহমান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তার বাড়িতে গিয়ে দেখা করে, মানে যমুনায় গিয়ে দেখা করে তাকে হয়তো প্রেসিডেন্ট হওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসুন না কেন, মনে রাখতে হবে যে বড় ভাগ মানে বেশি আসন যার কাছে যাবে তার কাছে যে একটা নিয়ন্ত্রণের ক্ষমতা থাকবে, সেই নিয়ন্ত্রণের ক্ষমতাটুকু কেউ কাউকে ছাড়তে রাজি হচ্ছেন না। এমনকি ইউনূস সরকারও তার হাত থেকে সেই নিয়ন্ত্রণের ক্ষমতা ছাড়তে রাজি নয়। এ অবস্থায় 12ই ফেব্রুয়ারির নির্বাচনটা হওয়া যে নানা কারণেই একটা অনিশ্চয়তার মুখে রয়েছে এখনো, সেটা একরকম নিশ্চিত করে বলা যায়। কয়েকটি বিষয় এক্ষেত্রে মনোযোগের সঙ্গে লক্ষ্য করা জরুরি। যেমন ধরেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি নির্বাচন কমিশনে গিয়েছিলেন রোববার, যে সময় সেই দিনেই কিন্তু ছাত্রদল বিরাট সমাবেশ করেছে নির্বাচন কমিশনের বাইরে। তাদের দাবি পোস্টাল ব্যালটের মাধ্যমে জামায়াত নির্বাচনে যোগসাজশ করছে, তাদের দাবি নির্বাচন কমিশন জামায়াতের হয়ে কাজ করছে। তাদের আরেকটা দাবি হচ্ছে নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন বাতিল হয়েছিল, এরপর জামাত শিবিরের চাপে নির্বাচন কমিশন সেই নির্বাচনটি হতে দিচ্ছে। ছাত্র সংসদ নির্বাচন এ সময় করা কিছুতেই ঠিক হবে না। তো ছাত্রদল যখন নির্বাচন কমিশনের বাইরে, কারণ বিএনপির একেবারে শীর্ষ নেতা থেকে শুরু করে নানা পর্যায়ের নেতৃবৃন্দ যারা কিনা এই নির্বাচনে প্রার্থিতার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা আছেন বিপদে, কারণ তাদের অনেকেরই দ্বৈত নাগরিকত্বের প্রমাণাদি প্রতিদ্বন্দ্বী পক্ষের হাতে আছে, এবং বিএনপির অনেকগুলো আসনেই এই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়ন বাতিল হয়ে যাওয়ার একটা শঙ্কা আছে। এই সব মিলিয়ে একটা চাপ সৃষ্টির জন্য যখন ছাত্রদল বাইরে, তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর গেছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে। মনে রাখবেন, এম নাসির উদ্দিন কিন্তু একেবারে খোদ বিএনপির মনোনয়নে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছিলেন এই সরকারের আমলে, ইউনূস সরকারের আমলে। শুরু থেকেই এটা সকলের জানা যে সার্চ কমিটিতে বিভিন্ন দল যে বিভিন্ন জনের নাম প্রস্তাব করেছিলেন, প্রধান নির্বাচন কমিশনার যিনি এম নাসির উদ্দিন তিনি নির্বাচিত হয়েছেন। তিনি বিএনপি আমলের সচিব ছিলেন, তিনি নির্বাচিত হয়েছেন একেবারে বিএনপির খোদ সমর্থনে, প্রস্তাবনায়। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর গেছেন এম নাসির উদ্দিনের কাছে এবং গিয়ে বলেছেন যে একটা দল যে ঢাকার বাইরে থেকে ভোটারদের স্থানান্তর করে ঢাকায় ভোটার সংখ্যা বাড়িয়ে ঢাকার নির্বাচনে জেতবার চেষ্টা করছে এবং দেশের বিভিন্ন জায়গায় এমন ভোটার স্থানান্তরের ঘটনা ঘটিয়েছে, নির্বাচন কমিশনকে এখন তাদেরকে এ বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য দিতে হবে যে কোন ভোটার কবে স্থানান্তর হয়েছেন এবং কোন আসনে কত সংখ্যক ভোটার বৃদ্ধি পেয়েছে। দেখেন, আপনাদেরকে আমি এই যে জামায়াতের গোপন পরিকল্পনা ফাঁস গোয়েন্দাদের তথ্যে এবং 200 আসন জেতবার জন্যে কিভাবে জামায়াতে ইসলামী ভোটার স্থানান্তর করছে সে খবর 29শে ডিসেম্বর দিয়েছিলাম।
বিএনপি এতদিনে কেন মুখ খুললো বলুন তো? তার মানে এখন এক রকমের দেয়ালে পিঠ থেকে গেছে। বিএনপির সঙ্গে যে একটা আপোস রফা হয়েছিল ইউনূস সরকারের, যে আপনাদেরকে আমরা জিতিয়ে দেব কিন্তু একটা জাতীয় সরকার গঠন করবেন এবং সেই জাতীয় সরকার গঠনের পাশাপাশি এই সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিংবা বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সহ, ধরেন ফায়েজ আহমেদ তৈয়ব টেলিযোগাযোগ উপদেষ্টা সহ, এরকম ইউনূস সরকারের নানা বিশেষ সহকারীদেরকে আপনারা রেখে দেবেন এই সরকারেও, আর ইউনূস সাহেবকে প্রেসিডেন্ট বানাতে হবে। এমন একটা আপোস রফা বিএনপির সঙ্গে হয়েছিল, এটা বলে যে ভারত আছে বিএনপির সাথে, আমেরিকা আছে বিএনপির সাথে, সকলেই চায় বাংলাদেশে একটা মধ্যপন্থার সরকার হোক। কাজেই জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টিকে বিএনপি তার সরকারে, জাতীয় সরকারে নেবে, কিন্তু আপাতত বিএনপি নির্বাচনে বিজয়ী হবে। কিন্তু বিএনপি এখন দেখছে যে তাদেরকে এক রকমের ছেলে ভুলানো ছড়া বলা হচ্ছে বটে, যে তারাই বিজয়ী, তারাই বিজয়ী, এবং তাতে তাদেরকে একটা ব্যাপক সম্বর্ধনা এবং সম্মানের মধ্যে তাদের নেতাকে রাখা হয়েছে বটে, কিন্তু বিএনপি দেখছে পুরো নির্বাচনটা সাজানো হয়েছে, মানে ইউনূস সাহেবের মেটিকুলাস ডিজাইনটা আবার জামায়াতে ইসলামীকে বিজয়ী করছে। আর জামায়াতে ইসলামী সাংগঠনিকভাবে, সাংগঠনিক দক্ষতায়, কৌশলে নির্বাচনে জেতার জন্যে অনেক অনেক ধাপ এগিয়ে আছে বিএনপির প্রস্তুতির চেয়ে। কাজেই বিএনপি এখন গিয়ে নির্বাচন কমিশনে বলছে যে খবর আপনাদেরকে আমি 29শে ডিসেম্বর দিয়েছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখ এতদিনে খুলেছে, তিনি বলেছেন এই ভোটার স্থানান্তরের বিষয় দেখতে হবে। এছাড়া বিএনপি জামায়াতে ইসলামীর নাম করে একটা অভিযোগ করে এসেছে নির্বাচন কমিশনে, যে জামায়াতে ইসলামীর নেতারা সারা দেশে ভোটারদের ন্যাশনাল আইডি নাম্বার, বিকাশ নাম্বার এসব সংগ্রহ করছেন। এটা এক ধরনের অপরাধ, ক্রিমিনাল অফেন্স। এটা নির্বাচন কমিশনকে খতিয়ে দেখতে হবে এবং বন্ধ করতে হবে। তো এমন গুরুতর অভিযোগ যখন জামায়াতে ইসলামীর বিরুদ্ধে এনেছে নির্বাচন কমিশনে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনারের কাছে, তাহলে নির্বাচন কমিশনকে এখন একটা ব্যবস্থা নিতে হবে। না হলে বিএনপি নিশ্চয়ই এটা নিয়ে আরো শোরগোল তৈরি করবে, বিশেষভাবে সে সময় যখন তারা ছাত্রদলকে নির্বাচন কমিশনের বাইরে বসিয়ে রেখেছে। অন্যদিকে দেখেন জামায়াতের আমির, জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সহ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন। প্রধান উপদেষ্টা এখনো যে একদম নির্বাচনটা নিজ হাতে সাজাচ্ছেন এবং জামায়াতের সঙ্গে তার যে ঘনিষ্ঠতা, তার যে কৌশল এবং পরিকল্পনার যে এক রকমের মৈত্রী এবং ভাগাভাগি, তার প্রমাণ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের যমুনা থেকে বেরিয়ে এসে কিনা ঘোষণা দিলেন যে 11 দলীয় সমঝোতা থেকে, তাদের সঙ্গে সমঝোতায় না থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে বেরিয়ে গেছে, সেই ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিমের জন্য তারা একটা আসনে প্রার্থী দেবে না, মানে জামায়াত একটা আসন ছাড় দেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধানকে, যদিও বা তার দল কিছুতেই জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে থাকতে রাজি হয়নি। ভাবুন তো, মানে জামায়াতে ইসলামী এমন একটা ঘোষণা ইউনূস সাহেবের সঙ্গে বৈঠকের পর কেন দেবেন? মানে তিনি কি এক রকমের ভাগ করে দিচ্ছেন যে কোন আসনে কে বিজয়ী হবেন, কোন আসন কার জন্য ছাড় হবে? মনে আছে তো যে জামায়াতে ইসলামীর আমির যেদিন এনসিপির সঙ্গে তাদের সমঝোতার ঘোষণা দিয়েছিলেন, ঘোষণা দিয়েই তিনি চলে গিয়েছিলেন সোজা ক্যান্টনমেন্টে সেনা প্রধানের সঙ্গে বৈঠক করতে। কাজেই নির্বাচনটা যে একরকম সাজিয়ে গুছিয়ে তোলার চেষ্টা হচ্ছে এবং তাতে প্রায়শই একমাত্র বিস্ফোরা হয়ে দাঁড়াচ্ছে বিএনপি, কারণ বিএনপি বারবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জিতে সরকার গঠনের স্বপ্ন দেখছে। এই যে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, ডক্টর ইউনূসের সরকার, এই স্টেক হোল্ডারদের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে কোনো একটি দল নির্বাচনে জিতে যে সরকার গঠন করতে চাইছে, সেটা তাদের পুরো সমীকরণটাকে একরকমের উল্টে পাল্টে দিচ্ছে। জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের এছাড়াও যমুনার সামনে বসে একথাও বলেছেন যে দেশের প্রশাসন ধীরে ধীরে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়েছে। তারা প্রধান উপদেষ্টাকে গিয়ে বলেছেন যে কথা আমি বলছিলাম, যে কথা জামায়াতে ইসলামী বারবার উদ্বেগ জানাচ্ছে, এবার তারা প্রকাশ্যে সংবাদ সম্মেলনে সেটা জানালো যে তারেক রহমানকে যে পরিমাণ প্রোটোকল দেওয়া হচ্ছে, যে পরিমাণ সিকিউরিটি দেওয়া হচ্ছে, সেটা লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করছে। কাজেই তারা প্রধান উপদেষ্টাকে গিয়ে বলে এসেছেন যে
দিতেই পারেন একটি দলের প্রধানকে আপনারা এরকম প্রোটোকল বা সিকিউরিটি, কিন্তু সেই প্রোটোকল এবং সিকিউরিটি আপনাদেরকে জামায়াতে ইসলামীর আমিরের জন্যও দিতে হবে। এখন জামায়াতে ইসলামীর আমিরের জন্য যদি সেই সিকিউরিটি দেওয়া হয়, তাহলে কি জাতীয় নাগরিক পার্টির নাহিদ ইসলামের জন্য দেওয়া হবে না? তাহলে কি ইসলামী আন্দোলন বাংলাদেশের চরমনাই পীর সাহেবের জন্য দেওয়া হবে না? তাহলে সরকারকে আসলে এই ভাগটাও এখন একেবারে সুনির্দিষ্টভাবে সমানে সমানে করতে হবে। বিএনপির জন্য সামনের পথটা তাই আরো কঠিন হয়ে উঠবে। বিএনপির ছাত্র দল ওই যে নির্বাচন কমিশনের সামনে গিয়ে দাঁড়িয়েছে শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন অনুষ্ঠানের অনুমোদন দেওয়ার প্রতিবাদ করতে, তার একটা বড় কারণ, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এই কথা বলেছেন যে এটা তো এই সময় একদম ঠিক হচ্ছে না, কাজেই ছাত্রদল যে সামনে বসে আছে সেটা ঠিক কাজ করছে। তার কারণ যে এরই মধ্যে পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ছাত্র শিবির বিপুল ভোটে বিজয়ী হয়েছে, প্রায় পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে। ছাত্রদল কোথাও দাঁড়াতেই পারেনি। এখন সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের কয়েক সপ্তাহ মাত্র বাকি থাকতে, মানে 20শে জানুয়ারি এই নির্বাচনেও যদি আবারও শিবিরের প্যানেল বিজয়ী হয়, যেখানেও শিবির অত্যন্ত শক্তিশালী যেই বিশ্ববিদ্যালয়ে, এবং ছাত্রদলকে হারিয়ে শিবির বিজয়ী হবে বলেই ধারণা করা হচ্ছে, তাহলে সিলেটে 22শে জানুয়ারি যে তারেক রহমান যাবেন সভা করতে এবং তার নির্বাচনী প্রচারণা শুরু করতে, সেটা খুব স্বাভাবিকভাবেই অনেকটা ম্লান হয়ে পড়বে। দেখেন, বাংলাদেশের ইতিহাসে একরকম বলা হয় যে সিলেট এক আসনে যে দল বিজয়ী হয় সেই দলই সরকার গঠন করে। এখন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে শিবিরের জয়ের মাধ্যমে সিলেটও কি বিএনপির হাতছাড়া হয়ে যাচ্ছে? তাহলে সিলেট এক আসনে যে দল বিজয়ী হবে সেই দল সরকার গঠন করলে সেটা কি বিএনপি হবে? বিএনপি এখন এসব উদ্বেগ এবং আশঙ্কার মধ্যেও পড়েছে। তার মধ্যে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে সরকার এবং জামায়াতে ইসলামী। এরই মধ্যে বগুড়ার ধুনটে জামায়াতের মিছিলে হামলা করেছে বিএনপির নেতাকর্মীরা, কারণ জামায়াতে ইসলামী সেখানে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছিল। বিএনপি দলীয়ভাবে তার নিন্দা করেছে, বলেছে তারেক রহমান সহিংসতার বিষয়ে একেবারে জিরো টলারেন্স। কিন্তু মনে রাখতে হবে, বিএনপি নেতা কর্মী থেকে শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ পর্যন্ত তাদের এই গণভোটের বিষয়ে এমন একটা তীব্র প্রতিরোধ আছে, তীব্র বিরোধিতা আছে, যে এই যে নির্বাচনী প্রচার বিশেষ করে যখন 20 তারিখের পর থেকে শুরু হবে, তখন এই গণভোট নিয়েও মাঠ পর্যায়ে সহিংসতা তুঙ্গে উঠবে। তাহলে দেখেন, সেখানেও জামায়াতে ইসলামী এবং সরকার একত্রে প্রচারণা করছে, আর বিএনপির নেতা কর্মী সমর্থকেরা সেই গণভোটের পক্ষের প্রচারণা প্রতিরোধ করতে বিভিন্ন জায়গায় নেমে পড়েছে রাস্তায়, অনেক জায়গায় সহিংস হয়ে উঠেছে। তাহলে সেই ভাগাভাগিতেও কিন্তু বিএনপির যে মেরুতে অবস্থান আর বাকি সব পক্ষের অবস্থান বিপরীতে। কাজেই এই অবস্থায় নির্বিঘ্নে নির্বিবাদে নিজেদের মধ্যে ভাগাভাগি করে ফেলে একটা নির্বাচন খেলা শেষে একটা সরকার গঠন করে ফেলাটা যথেষ্ট কঠিন মনে হচ্ছে। এর চেয়ে মনে হচ্ছে মেটিকুলাস ডিজাইনে একটা নির্বাচন সেরে ফেলার প্রচেষ্টা করাই হয়তো সহজ হবে। তাহলে সেই ডিজাইন ঠেকাতে কি বিএনপি রাজপথে নামবে? ওইদিকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তো বলে রেখেছেন, ত্রুটিপূর্ণ নির্বাচন তারা কিছুতেই হতে দেবেন না। প্রয়োজনে জাতীয় নাগরিক পার্টি আবারও রাস্তায় নামবে, যাতে নির্বাচন বিলম্বিত হলেও ত্রুটিমুক্ত করা যায়। বুঝতে বাকি থাকে না, তাদের জোটের প্রধান দল জামায়াতে ইসলামের সমর্থন আছে সে কথাতেও। এই সকল তথ্যকে পাশাপাশি রেখে ভাবলে সত্যিই ভাবা মুশকিল 12 তারিখে নির্বাচনটা অনুষ্ঠিত হয়ে যেতে পারবে, যে নির্বাচনে কোনো একটি একক দল সংখ্যাগরিষ্ঠতা পাবে, যে দল ডক্টর মোহাম্মদ ইউনূস, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ জুলাই আন্দোলনের প্রধান বিজয়ী পক্ষগুলোকে যথেষ্ট ক্ষমতা দেবে কিনা, নিয়ন্ত্রকের আসনে থাকতে দেবে কিনা তা নিয়ে সন্দেহ থাকবে। সে দলকে জেতাতে 12ই ফেব্রুয়ারি একটা নির্বাচন নির্বিঘ্নে হয়ে যেতে দেওয়া হবে, সেটা ভাববার মতো কোনো পরিস্থিতি এখনো তৈরি হয়নি।